আজ আমি বের হয়ে পড়েছি মাত্র 500 টাকা বাজেট নিয়ে কুমিল্লা শহরের কিছু ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করার জন্য। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সারাবার বাস স্ট্যান্ডে। আচ্ছা, সো এখান থেকে কুমিল্লা যাইতে সম্ভবত 2 ঘন্টা লাগে। তো এই 2 ঘন্টায় অর্থাৎ আমি 10টা বাজে যাবো। তো টাফ বাজেট আমি কখনো কোথাও ঘুরতে যাই নাই, কারণ আমার এখান থেকে বাসা থেকে এখান থেকে ওখানে যাইতে আমার 100+ জায়গা। সো এখন এই 450 টাকায় কুমিল্লা আমি পারবো কিনা এটা তো দেখার বিষয় আছে। আমার সাথেই যে আমার বড় ভাই আছে, সো সেও যাবে। এখন উনি কিন্তু আমাদেরকে গাইড করবে মূলত। সো চলেন দেখি কুমিল্লায় যাওয়া যায়। ও, একটা কথা কোয়া ভুলে গেছি আপনাদেরকে, যে এখানে বাসের টিকিট, বাসের প্রাইস কত? রেগুলার প্রাইস 150-100 টাকায় যে যেমনি যাইতে পারে। প্রাইস সম্ভবত 150 টাকা। এখন আমরা দামাদামি করে 100 টাকার মধ্যে পার পার্সন আমরা চেষ্টা করব। আজকে কুমিল্লা যে যে জায়গা আমরা ভ্রমণ করছি তা হলো ময়নামতি বিহার, মধ্যযুগের এক বিশাল বৌদ্ধ শিক্ষা ও সাধনার কেন্দ্র, বৌদ্ধ মন্দির, সৌন্দর্যের ঘেরা এক শান্ত সাধনার স্থান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাহাড়ের মাঝে গড়ে ওঠা একটা সুন্দর বিশ্ববিদ্যালয়, গায়েবী মসজিদ কে কখন তৈরি করেছে তার কোনো সঠিক ইতিহাস নেই। এই রহস্যময় আর ইতিহাসের ঘেরা জায়গাগুলো আমি জাহিদ আজ এক্সপ্লোর করব শুধু আপনাদের জন্য। ও আর হ্যাঁ, পুরো বাজেট মাত্র 500 টাকা। আদৌ কি সম্ভব সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি এখন যেখানে আছি সেখান থেকে কুমিল্লা প্রায় 150 কিলোমিটারেরও বেশি দূরে। এত দূরের জার্নি মাত্র 500 টাকায় করা একটু টাফ কিন্তু অসম্ভব না। আচ্ছা, সো অনেক কষ্ট করে আমরা অবশেষে দামাদামি কইরা বাসের টিকিট 100 টাকার মধ্যে আমরা কভার করতে পারছি। আজকের আমার টার্গেট কুমিল্লার কিছু ফেমাস ডেস্টিনেশন এক্সপ্লোর করা, তাও আবার এক্সট্রিমলি একটা টাইট বাজেটে। এই ট্রিপে থাকবে ঘোরাঘুরি, থাকবে খাওয়া দাওয়া, সবকিছুই এই 500 টাকার মধ্যে ম্যানেজ করতে হবে। 100 টাকা বাস ভাড়া দিয়ে আমি রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে, আর আপনাদের নিয়ে যাব এমন কিছু জায়গায় যেগুলো হয়তো আপনার কল্পনারও বাইরে। আজকের এই সফরে আমার সাথে আছে আমার কিছু বন্ধু, যারা আজকের এই জার্নিতে আমাকে গাইড করবে। মাত্র 500 টাকা বাজেটে একদিনে কুমিল্লার বিখ্যাত জায়গাগুলো ঘোরা আসলে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ কিনা সেটাই দেখার পালা। তবে এই পুরো জার্নিতে আমি চেষ্টা করেছি যেন প্রতিটি জায়গা ঠিকভাবে এই ভিডিওতে ক্যাপচার করতে পারি। কুমিল্লা ক্যান্টনমেন্টে নেমেই একটু ভালো করে দামাদামি করে জনপ্রতি 20 টাকা ভাড়ায় একটা মিশু গাড়িতে উঠে চলে গেলাম কুমিল্লার কোটবাড়ির উদ্দেশ্যে। এই ট্রিপে আমি ঘুরবো কুমিল্লার সবচেয়ে পপুলার কিছু ডেস্টিনেশন। একটা মিশু গাড়িতে উঠে চলে গেলাম কুমিল্লার কোটবাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে আবার 20 টাকা করে চলে যাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, কারণ দিনের শুরুতে একটু খাওয়া দাওয়া দরকার। সারাদিন ঘোরাঘুরি করব, তাই যেন কোনোভাবে এনার্জি ডাউন না হয় সেটা তো দেখতেই হবে। কুমিল্লা দেখতে দেখতে আমি এখন চলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখনো অনেক কিছু দেখা বাকি আছে, কিন্তু তার আগে আমি একটা পজ নিয়ে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়ায় আছি। এখন আমার চেহারাটা কিন্তু অনেক অন্ধকার দেখতে পাইতেছেন, কারণ আমার সূর্যটা আমার একবার অপোজিট আইতেছে। কারণ একটু স্পষ্ট দেখার জন্য বৌদ্ধ মন্দির, তারপর কুমিল্লা গায়েবী মসজিদ, তারপর হচ্ছে আপনার ময়নামতি, এই সব ছেড়ে এখন আমি চলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেখার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় কতটা বড় আর কতটা সুন্দর। ভাই পাহাড়ের মতো ভাই, এত উপর, মানে এক জায়গায় একটা বাইক দিলা, ওই যে সামনে কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড নাকি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2006 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, যা কোটবাড়ি ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার কাছে অবস্থিত। ভেতরে ঢুকেই বুঝতে পারলাম পুরো ক্যাম্পাসটা পাহাড়ের উপর তৈরি, যা জায়গাটাকে আরও সুন্দর করে তোলে। এটা হচ্ছে পাহাড়টা অনেক উঁচা ঢাল। আমরা এখানে প্রায় 10 মিনিট যাবত পাহাড়ে উঠতেছি, এখনো পাহাড়টা শেষ হয়ে গেছে না। বাট আমাদের পা ব্যথা হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের পাহাড় ভাই হুদা মিথ্যা কথা ভাই, 10 মিনিট ধরে এই বিশ্ববিদ্যালয়ের পাহাড় ভাই, হুদাটা মিথ্যা কথা। আমরা জাস্ট এই বিশ্ববিদ্যালয়ের নিচে টুপ টুটতেছে, আর কিচ্ছু না।
সারাদিন কিচ্ছু খাই নাই, না খাই চলে আসছি। সকাল 8টার দিকে রওনা দিছি, এখন এসে পৌঁছেছি। মজার কথা হইছে নিচের এই উপরে উঠতে ভাই বরাবর 7টা মিনিট লাগছে। উফ, এটা তো একটু পাহাড়ি এরিয়া, তো পাহাড়ের মধ্যে ইউনিভার্সিটি। একটা ফ্রেন্ড বললো সব পাবলিক ভার্সিটি বলে ঢাকার বাইরে পাহাড়ের উপরে বানায়। এই যে আমার ফ্রেন্ডসরা, এরা ফটো ক্লিক করতেছে, ফটো তুলতেছে। এই ফটোগ্রাফার্স, ও ভাই ভাই জাস্ট দেখেন ভাই, এতে যদি নিচে পড়ে নগদ, একবারে নগদে ডেট। ওই যে আরো কিছু আছে ভিতরে, ক্লাস চলতেছে যা বুঝলাম। ক্লাস চলাকালীনই আমরা ভিতরে এসে বসছি। মজার কথা হচ্ছে এই জায়গায় সব লাল মাটি। এই রকি, এটা কি লাল মাটি এরিয়া নাকি? আবার কোন দিকে যাস? আমি তোর পিছে, তুই আমার সামনে। কাজে বসছি ফেক না, অ্যাকচুয়ালি কাজে বসছি। হ্যাঁ, পুরাটা লাল মাটি এরিয়া নাকি? এগুলো তো লাল মাটি পিওর। চাষের জন্য উপযোগী কোনটা, লাল মাটি? এঁটেল। তো এই মাটিতে কি হয়? এঁটেল না, সরি, দোআঁশ মাটি বলে উপযুক্ত। যাই হোক, এই মাটিতে কি জন্মায়? খেজুর গাছ। এই মাটিতে কিছু জন্মায় না। ওই যে খেজুর গাছ। না, এই মাটিটা হচ্ছে বাসা বাড়ি তৈরি করে, এখন আসবাবপত্র তৈরি করে। লাল মাটির পাহাড় সবচেয়ে বড়টা কোন জায়গায়? কুমিল্লে আছে আশেপাশে। আমরা এই জায়গায় কিন্তু একটা অ্যাডভেঞ্চার দিতে পারি, নিজের পুকুর। এই যে আমার পাঠাইছে ভিডিও করতে শালারা, আমার সাইড কাটার জায়গা। ভাইছিলাম হাত মুখ পাবলিক ভার্সিটি, এটাই আর কিছু না ভাই। আসলে দুপুরের দিক দিয়ে এইদিকে না আসাই ভালো। 500 টাকায় বাজেট ট্যুর আজকে দিতেছে। 500 টাকার মধ্যে ফার্স্ট ডেস্টিনেশন কভার করে ফেলছি, এটা হচ্ছে আপনার কুমিল্লা ইউনিভার্সিটি। এরপরে আমি আরো অনেক জায়গা কভার করবো, যেমন ময়নামতি, তারপর হচ্ছে বৌদ্ধ বিহারের পর দেন হচ্ছে আপনার ওখানে একটা বৌদ্ধদের কি মন্দির আছে, এগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই। তো যারা যারা এখন আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই সাবস্ক্রাইব করার কারণে আমার মোটিভেশন আসে, আমি আরো মোটিভেটেড হই আরো এরকম লোকেশনে ভিডিও করার জন্য। দেখতে পারতেছেন আমি এখন আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে। এখানে আমি এখন যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমি দেখবো এখানে খাওয়ান দাওয়ানগুলো কেমন। আমার আজকে বেসিক্যালি দুপুরের খাবারটা, দুপুরের লাঞ্চটা এখানেই হবে। এখান থেকে লাঞ্চ করে দেন আমি চলে যাব হচ্ছে আপনার অন্যান্য লোকেশনগুলো এক্সপ্লোর করার জন্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আজকের ব্রেকফাস্টের মেনু ছিল তেহারি 30 টাকা, খিচুড়ি 30 টাকা আর 1 কাপ চা 10 টাকা। আচ্ছা, আমি এখন আছি কুমিল্লা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া ক্যান্টিনের ভিতরে। এখানে আমি এখন একটা তেহারি অর্ডার দিছি। মুরগি তেহারি না মুরগি তেহারি 30 টাকা করে আনিছে। প্রাইস জেনারেলি খুবই কম। খাবারটা খেয়ে দেখবো, দেখি কেমন খাবার। ক্যাবটা পইরা নিলাম, ক্যাবটা করলে ভালো। এই যে খাবার এসে বসছে, খাবার এসে বসছে। এখানে আমরা নিলাম এখানকার ফেমাস মুরগি তেহারি আর খিচুড়ি। কিছু পাইলে কইস কিরে ভাই, স্ক্যাম হয়ে বসছে ভাই। মুরগি তেহারিতে সব আছে, মুরগি ভাত। আমরা কুমিল্লা ইউনিভার্সিটিতে খাবার খাচ্ছি। খাবারটা যথেষ্ট সুস্বাদু। আপনারা যারা আসবেন এখানে আশা বিশেষ করে তেহারিটা খাবেন, আশা করি সবার ভালো লাগবে। কফি নিয়ে আসলাম, দেখি এখানকার কফিটা কেমন লাগে। এভারেজ সব জায়গায় যেরকম মেশিনের কফি, তো সেজন্য একই রকম, আহামরি ভিন্ন কোনো ফ্লেভার নাই বা টেস্ট নাই। আমরা এখানে বেসিক্যালি ঘুরতে আসছি। ঘুরতে আসার পর দেখি যে এখানে প্রচুর সুন্দর সুন্দর রমণী। এই আমার সাথে এই যে আমার ভাই ব্রাদার খালি রমণের দিকে তাকায়। আশেপাশে এত সুন্দর গাছপালা, এত ন্যাচারাল জিনিস, বাট ও মানে ওই রমণের দিকে বারবার চোখ যায়। এই যে দেখেন, এই যে ওইদিকে তাকায় রয়েছে। আমি তো এখন বের হয়ে যাচ্ছি ক্যাফেটেরিয়াতে। খাওয়ান দাওয়ান পেটটা বুঝাই খাইছি। সত্যি বলতে খাওয়ানগুলো অ্যাভারেজ ছিল। যা মজা ছিল তা তো মজা লাগছে, যা ভালো লাগে না তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এই যে এইটা আছে না,
একদম সোজা গেলে শেষ বাড়িটা রাস্তা। এই যে দেখেন কুমিল্লা ইউনিভার্সিটি তো চেনা পরিচিত বের হয়ে পড়ছে। শুভ কাজ মাইর খামু কই যে আমার টাকা আমি নাকি এখানে মাইর খামু কে বিয়া করব হালাল হবে। অবশ্যই যে কুমিল্লাবাসীরা পছন্দ তো করতে হবে। কুমিল্লাবাসীরা দেখা রাখেন আমার বড় ভাইকে, যদি কেউ পছন্দ করেন বিয়ার প্রস্তাব দিতে পারেন, আমি নিচে ইমেল আর নাম্বার দিয়ে দিব। আর বেসিক্যালি হচ্ছে এই জায়গায় সব জায়গার মেয়ে আছে, কুমিল্লা রাজশাহী সব জায়গার প্রোডাক্ট আছে এই জায়গায় মেয়ে আছে। একটা কথা ছিল মানে আমি দোকানে কাজ করতে করতে এখন খালি প্রোডাক্ট টাইম মুখ আচ্ছা দিয়া। আচ্ছা সুজিত ভাই, সরি কাস্টমারদের বলে কাস্টমার বলে এই দর্শকদের বলে রাখি। সুজিত ভাই আমরা আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন কোন জায়গায়? আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এইদিকে সোজা কোথায়? জোস জোস ওয়াও ওয়াও রাস্তা, পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা বাঁশবাগান। না মানে আমরা এখন কোথায় যাব? বাঁশবাগান। শালবন বিহার, বুদ্ধ বিহার, বুদ্ধগড় মন্দির কোথায়? এখন আমরা যাবো হচ্ছে পাহাড়ে। পাহাড়ের উপরে চিল করব। ওইখানে একটা পরিবার থাকে পাহাড়ের উপরে, একটা গায়েবী মসজিদ আছে। হ্যাঁ, সেই গায়েবী মসজিদ নাকি মানে সকালে একজন মানুষ রাতে ঘুমাইছে, সকালে এসে দেখে এখানে মসজিদ অটোমেটিকলি চলে আসছে। মানে অটোমেটিক মসজিদে বসছে। হ্যাঁ, ওইখানে আমরা গেলে ওইখানে সবাই সামনাসামনি দেখতে পারবে, ইতিহাস জানতে পারবে। এটা আদৌ সম্ভব ভাই? মানে আচমকাই একদিন দেখেন যে মসজিদে বসছে। গায়েবী মসজিদ, হ্যাঁ অবশ্যই। মানে এটা কিভাবে হয়েছে এটা আসলে কুদরতি মসজিদ বা বলা যেতে পারে। আসলে এটা অলৌকিক জিনিসটা আমরা আজকে দেখতে যাবো। তাই তো যাইতে হয় আমাদের অ্যাকচুয়ালি। চলেন জায়গাটা মানে খুবই রোমাঞ্চকর। পাহাড়ের উপর দিয়ে যাওয়াটা আসলে ওখানে আবার পাহাড় কেটে উপরে মানুষ বাড়িঘর করছে, জিনিসটা সেই লাগছে আমার কাছে। তো গাইস, বেসিক্যালি কখনো কোনো ব্লগে এই জায়গাটা কখনো দেখাই নাই, কারণ মানুষ জানেই না এই জায়গাটা। আজকে আমি আমার ব্লগে দেখাবো। খাওয়া শেষ করে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা ভালো করে দেখে এখান থেকে বের হয়ে 20 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম গায়েবী মসজিদ দেখার উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, আমরা যদি এখানে আসলে উঠতে যাই, এটা খুবই উঁচু একটা পাহাড়। এখানে উঠতে গেলে আমাদের মাজা ব্যথা হয়ে যাবে। আমি আসলে নতুন ব্লগার তো, এটাই ব্লগ বেড়া বুঝছ না। আচ্ছা, তো আমি এখন আইসা বলছি এই যে গায়েবী মসজিদ। হ্যাঁ, এটা নিয়ে একটা লোকাল কাহিনী মাত্র শুনলাম যে এই পাহাড়ের উপরে একটা মসজিদ হয়েছে, ওটা বলে রাত হয়ে বসছে। মানে গায়েবী মসজিদ মানে ধৈর্য নেন, হঠাৎ করে হয়ে বসছে। সো এই জায়গায় আমি অবশেষে আইছি। আমার পিছে দেখতে পারতেছেন এই যে উপরে লেখা আছে সুন্দর করে এটা। আর একটা জিনিস দেখাই, ওই যে সিঁড়ি দেখতেছেন, এই পুরা সিঁড়ি ভাই এখন আমার পাহাড়ে উঠতে হইব, অনেক হাঁটতে হইব আজকে, অনেক হাঁটতে হইব। হ্যাঁ ভাই, লাগাইছি। তো আমি এখন দরবার শরীফের ভিতরে যাইতেছি, এখন আপনারা দেখতে পারবেন। খুব শীঘ্রই আমার এই দরবার শরীফটা জয় করতে হবে, এরপর আমি আরো অন্যান্য ডেস্টিনেশনগুলো তো যাবো। দেখি ভাই। আচ্ছা, আমার একটা বন্ধু বলছে সালাম দিতে, দিয়া দি। আসসালামু আলাইকুম। জিন করে কোনো মানুষে না ভাই। আমি তো মাত্র খেয়াল করলাম এই জায়গার সিঁড়িগুলো অনেক বড় বড় উঁচা রে। আমি তো 2টা পাড়া দিয়ে গাইলে বসছি। এখানে কে কত বেশি গিটার বাজায়? কামরুল ভাই, আপনার কেমন লাগতেছে? এখনো তো আমরা বেশি উপরে উঠি নাই, মানে কাই লাগতেছে ভাই এমন কিছু? না না, এরকম কিছু লাগতেছে না। গান গাচ্ছি তো ভালো লাগছে। আমরা এখন একটা যাবো ভয়ঙ্কর গুহায়। এখানে যে কোনো কিছু হতে পারে, ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে। ভাই আমি নাই, আমি নাই। এটা আমার এলাকা, তুমি আসো। গায়েবী মসজিদের উপরে গায়েবী একটা রাস্তা পাইছি। এই আমার তো ব্যাগ লো বেটা, দৌড়াই যেতাম না পরে। জাস্ট রাস্তাটাও দেখেন ভাই, কত সরু রাস্তা। এতে যাইতাছে কই? এই রাস্তা কই যায়? আসলে ভাই এমন মানুষ নিয়ে আইলে ভাই অনেক টাফ হয় এরকম পাহাড়ে উঠা। যে আপনি তো দেখতেছি ভালোই ব্লগ করতেছেন, আপনি কি ব্লগার নাকি? জি না, আমি দেখতে আসছি একটু। দেখতে আসছেন না? জি। দেখতেছি আপনি যেভাবে ব্লগ করতেছেন সেটা খুবই সুন্দরভাবে প্রফেশনাল ভিডিও করতেছেন। আপনি মনে ডেইলি মানে ব্লগ যে আমি তো বহুত দিন পর আশা করছি আসার জন্য, এখন একটু দেখতে আসছি। এই জায়গাটা মানে আগে আসা হয়েছে? কিরকম জায়গাটা? জায়গাটা খুব সৌন্দর্য। এই জায়গাটা নাকি আমরা যতটুকু শুনলাম এটা নাকি গায়েবী মসজিদ আছে। যে শুনলাম আছে, এখন আমি একটু দেখতে আসছি। ও, আমরা এর আগে আসছিলাম বাট আসলে পুরোপুরি তখন জানতাম না। আজকে গিয়ে আর কি সম্পূর্ণটা জানবো। ঠিক আছে, আপনাকে জি ধন্যবাদ। জি, ওকে ওকে। কবর কাদের? আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, এখানে একটা কবর দেখতে পাইতেছি আমি, আপনারা দেখতে পাইতেছেন কি না? আচ্ছা, একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখান থেকে কিন্তু কবর শুরু হয়েছে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কবর। এখানে ওই যে কিছু কবর নাম মাহরুম আলেক হোসেন, মাহরুম আব্দুল আজিজ, একই পরিবারের হয়তো সম্ভবত।
ওই যে সামনে আরও কবর দেখতে পাইতেছেন। অবশেষে আমরা উপরে উঠছি ভাই, জান বাইর গেছে। সীতাকুণ্ডের পাহাড়ও এত গায়ে লাগে না। আদিনা মুরা দরবার শরীফ, এইতে আমার পিছে দেখতে পারতেছেন। সুন্দর বিষয় যে এত উপরে এত সুন্দর একটা নিদর্শন বা এত সুন্দর একটা জায়গা। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই আদিনা মাজার শরীফে আসবেন এবং ভিজিট করবেন এবং আমাদের জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ। জায়গাটার নাম কিন্তু হচ্ছে আদিনা মাজার শরীফ। আচ্ছা, সম্ভবত সামনে আরও উপর উঠা যায়। যাক, আপনাদের জন্য আমি আরও উপর উঠতে রাজি আছি। তবে আমার টার্গেট হচ্ছে আপনারা যেন একটা এক্সপিরিয়েন্স পান। ঘোরাঘুরি যে একটা এক্সপিরিয়েন্স আছে না, অভিজ্ঞতা, সেই রকম একটা অভিজ্ঞতা আপনাদেরকে দিতে চাই আমি। আর তাই আমার এই কষ্ট, আপনারা মজা পাইলে আমার কষ্ট সফল। তাই বেশি বেশি করে যারা আমার এই ভিডিওটা দেখে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন মসজিদের ভিতরে ঢুকতেছি। মসজিদের ভিতরটা আপনাদের সবাইকে একটু দেখাই। আমরা এখন যে মসজিদটাতে আসছি এটা খুবই প্রাচীন একটা মসজিদ। এই মসজিদটা প্রায় আনুমানিক 400 বছর আগে মসজিদটা মেরামত করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে মসজিদটা কী রকম, কত সুন্দর করে করা আগের দিনের, মানে এত আগের মসজিদ। মানে খুবই আস্তে কথা বললে খুবই জোরে শোনা যায়, কারণ শব্দ বের হওয়ার কোনো রাস্তা নেই, যার কারণে এখানে কথা বললে আপনি হয়তো অন্যরকম সাউন্ড শুনতে পারবেন। এটা মিনিমাম ওরা যারা বললো আর কি 400 বছর আগে মসজিদটা মেরামত করা হয়। এটার বয়স আরও মেবি অনেক বেশি, সেটা আমরা এখন সঠিক ইনফরমেশন জানি না। আচ্ছা, আমি এখন আছি যে গায়েবী মসজিদের ভিতরে। এটা হচ্ছে অনেক ছোট একটা জায়গা, কিন্তু এখানে কিন্তু আপনার সাউন্ড অনেক ইকো করে। আর একটা জিনিস দেখায় আপনার, এই কর তো আবার কর একটা জিনিস দেখাই। এখানে ওয়ালে কিন্তু অন্যান্য ওয়ালের মতো আওয়াজ হয় না, মানে ওয়ালে বাড়ি দিলে মনে হয় ভিতরটা খালি। এটা সম্ভবত চুন ব্যবহার করা হয়েছে এখানে। আগের কালে চুন আর মাটি ইউজ করা হতো এরকম করার জন্য। এই যে এখানে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনও করা হয়েছে, হাতের দেখেন। আর এটা সম্ভবত ইমাম সাহেবের জায়গা, আর ইমামের পিছনে এখানে বাকিরা বসে, বাকি যে মানুষগুলো ওরা বাইরে নামাজ পড়ে। জায়গাটা খুবই সুন্দর। আর শুনলাম জায়গাটা নাকি 400 বছর আগের। এখানে মসজিদের ব্যাপারে আমাদের কাকা বলতে পারবেন, কাকা আমাদেরকে বলবেন। কাকা, এটা কত বছর আগের মসজিদ? হ্যাঁ, 1096 হিজরিতে নির্মাণ। এটা 1096 হিজরিতে নির্মাণ। এর কি আরবি সন? না, এতই ইংরেজি সন? জি না, সন লেখা আছে 1096 হিজরি। 1096 হিজরিতে, হ্যাঁ জি। তার মানে এটা আরবি সন। পাহাড়ের উপর অবস্থিত এই মসজিদটি কে বা কখন তৈরি হয়েছে তার কোনো নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায় না। অনেকে এটিকে গায়েবী মসজিদ বলে থাকেন, অর্থাৎ হঠাৎ করেই নাকি এখানে মসজিদটি তৈরি হয়েছে। এখানে একটি মাজারও আছে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ গ্রামের সরল বিশ্বাসকে ব্যবহার করে এখান থেকে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করে। তবে একটি বিষয় সত্য, মসজিদটি অত্যন্ত পুরনো। ভেতরে যেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়েন সেই জায়গার দেয়ালে হালকা টোকা দিলেই বোঝা যায় এর প্রাচীন নির্মাণশৈলী। খাদেম করছে, ওই যে আমরা খাদেম ছিল, বাপদাদারা খাদেম গোলামি করে আসছে, তখন আমরা গোলামি করতেছি। এটার এই আদিনামুরা গোলামি করতেছি, আমরা খাদেম হিসাবে আছি। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কুমিল্লা যারা ঘুরতে আসবেন, অবশ্যই এই জায়গাটা একবার হইলেও দেখা যাবেন। এই জায়গাটা না আসলে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এই জায়গার অভিজ্ঞতাটা কেমন আসে। পুরান জিনিস দেখার আসলে অভিজ্ঞতা অন্যরকম। আর একটা কথা আছে কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা ভ্রমণ করো। সো আমাদের সকলের উচিত ভ্রমণ করা। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন কোথায়? নেক্সট ডেস্টিনেশন আসলে আমরা এখানে যেখানে আসছি সেখান থেকে কুমিল্লা, এখানে একটা শালবন বিহার আছে, শালবন বিহার যেতে পারি। দেন হচ্ছে ময়নামতি। মানে এখান থেকে কোথায় যাইতাছি এটা বলেন। এখান থেকে দেখি নাই, যদি হয়তো বা আমরা এখানে আশেপাশে কি জায়গা আছে সেটা জানতে হবে। কাছে কোনটা হবে, শালবন না ময়নামতি? শালবন কাছে। তাহলে শালবনে যাই। এখানে একটা জায়গা আছে, সে সবাই চিনে, বাংলাদেশের সব মানুষ, ম্যাজিক প্যারাডাইস। সেই জায়গাটা আমরা যাবো। আমরা কিন্তু ওই জায়গাতে অনেক কষ্ট পড়া যাবে না? আমরা গরিব ব্লগার, সেক্ষেত্রে ভিতরে। আচ্ছা চলেন, 500 টাকায় আজকে আপনাদেরকে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে লয়ে যাবো, চলেন। একটা আজকে মারামারি লাগিয়ে যাবো 500 টাকা। আমরা বের হইতাছি এই জায়গা থেকে। এখন আমরা দেখি চলে যাইতাছি আমাদের নেক্সট ডেস্টিনেশন।
চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসে, অনেক ভালো লাগলো জায়গাটা, এই যে পিছে ম্যাজিক প্যারাডাইস, কিন্তু দামগুলো খুব বেশি। দাম বেশি। এখানে আপনার ঢুকতে লাগবে 300 টাকা, মানে এন্ট্রি ফি। সাথে হচ্ছে প্রতিটা টিকিট, মানে 3.5 ফিটের উপরে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য অবশ্যই টিকিট বাধ্যতামূলক। তো যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই হাইটটা মেজারমেন্ট করে আসবেন। 3.5 ফিটের উপরে হলে টিকিট লাগবে, ঠিক আছে? এখন চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি এখন আছি ময়নামতির সামনে। তো এখানে আপনি হয়তো উপরেতে দেখতে পারবেন পিছন দিয়া বিল্ডিং গুলো দেখা যাইতেছে, হয়তো ভিতরে আমি এখনো যাই নাই। এখন আমি ভিতরে যাব। সো ভিতরে গিয়ে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ময়নামতির যেই রুইনটা, যে কবরটা, এটা দেখাবো। আচ্ছা সজীব ভাই, এটা কি কবর নাকি? এই যে এটা কবর না, এটা প্রায় 1000 বছর আগে ময়নামতির কি? ইয়ার সুলতান ইয়ার। এই পুরাটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি একটা খোলা প্রাঙ্গণ, যেখানে এটা বলতে পারেন এটা তখনকার সময় প্রাচীন একটা বিশ্ববিদ্যালয়। তখনকার সময়ে এটা মেইনলি ছিল বৌদ্ধদের বিশ্ববিদ্যালয় বলতে পারেন। আর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এটা কিন্তু একটা রিলিজিয়াস প্লেস ছিল। এখান থেকে এখন যাচ্ছি ময়নামতি শালবন বিহার। ভেতরে ঢুকতে 30 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়েছে। আচ্ছা, সো এই যে টিকিট কিনে আমি মাত্র ভিতরে প্রবেশ করতেছি। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন শালবন বিহার। একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে আমি পুরো ডকুমেন্টারিটা করতেছি ময়নামতি বিহার নাম দেওয়া, এখানে ভিতরে ঢুকিয়া শুনি শালবন বিহার। এখন জানতে পারলাম দুটো একই, ময়নামতি বিহার শালবন বিহার দুটো একই। এটা আমি ভাবতেছিলাম দুটো আলাদা আলাদা। এখন কথা হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সুন্দর বলতে আমার পার্সোনালি ইতিহাস টাইপের লোকেশন খুবই পছন্দ হয়। এটা কিন্তু একটা মজার কথা হচ্ছে 700 শতাব্দী থেকে এটা বানানো হয়েছে। 700 শতাব্দীতে বানানোর পর নবম কি 11 শতাব্দীর মাঝখানে এখানে আপনার এটা স্বর্ণযুগ চলছিল। সেই স্বর্ণযুগের পর 1100 শতাব্দীর পরে এটার যে যুগ আইছে ওটা হচ্ছে এটা খালি হওয়ার যুগ। এখান থেকে মানুষরা যাওয়া শুরু করে বিভিন্ন জায়গায়। অ্যান্ড মেইনলি হচ্ছে রিলিজিয়াস কনভার্সন, অর্থাৎ মানুষ যখন বৌদ্ধ থেকে হিন্দুদের কনভার্ট হওয়া শুরু করছে অ্যান্ড দেন হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হওয়া শুরু করছে, দেন তারা এই জায়গাটাকে আস্তে আস্তে খালি করে দিছে। আমার পিছিয়ে দেখতেছেন একটা গ্রুপ আছে, এরা কি ঝগড়াই শুরু করে দিছে পুরা। ঠিক এরকম আরেকটা বিহার আছে, সেটা হচ্ছে পাহাড়পুরে বৌদ্ধ বিহার যাকে বলে। আর এটা হচ্ছে ময়নামতি বিহার বা শালবন বিহার, যা আপনি বলতে পারেন। প্রাচীন আমলের বৌদ্ধদের ইউনিভার্সিটি বলতে পারেন এই জায়গাটাকে। আর তখন এই জায়গাটাকে ভাবতে অবাক লাগে, এত সুন্দর করে সাজানো হয়েছিল। আপনারা মনে করেন না যে এই জায়গাটা এখন যেরকম এটাকে রিনোভেট করা হয়েছে, অ্যাকচুয়ালি এই জায়গাটাকে রিনোভেট করা তো হয়েছে, কিন্তু যেহেতু এটা আপনার সংরক্ষিত প্লেস, সে কারণে এটাকে ঠিক ওইভাবেই রাখার চেষ্টা করা হয়েছে যেইভাবে এটা সেই 700 থেকে 1000 বছর, অর্থাৎ 700 থেকে 1100 বছরের মাঝ বরাবর এটা ছিল। ঠিক ওই রকম রাখার চেষ্টাই বাংলাদেশ সরকার করেছে। এই ইটগুলা এত বছর পুরানো ইট এখনও টিক্কা আছে, জিনিসটা ভাবতে কেমন লাগে। আমি ভাই অবাক হয়ে বসছিলাম মানে পানামনগরের পুরান ইট দেখা, আর এখন অবাক হইতাছে এই জায়গার পুরান ইট দেখা। ওই যে আমার লগে গ্রুপ ওরা সামনে গেছে গা, আমি এনে পিছে পড়ে গেছি আপনাদেরকে এই ভিডিও দেখানোর চক্করে। আফসোস আমার কাছে ড্রোন নাই, না হলে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আপনাদেরকে উপর থেকে এই পুরো এরিয়াটা শর্ট দেওয়ার জন্য, অর্থাৎ এই পুরো এরিয়াটা উপর থেকে কেমন দেখতে সেটা দেখানোর চেষ্টা করতাম। ভাই কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞেস কি আপনি মানে দেখতে সুন্দর এগুলার কি আপনাকে তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করলে কিছু পারবো না। অনেক সুন্দর জায়গা চাঁদপুর। করি কি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় আপনার ট্রাভেলিং করি, ওইদিকে আপনার এরকম ফুটেজ নেই। সো আমার পার্সোনাল কোয়েশ্চেন হচ্ছে, মানে এটা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টারি অনুযায়ী এটাও আপনার 700 বছর, মানে 700 শতাব্দীর দিকে এটা বানানো হয়েছে। সো মানে এখানে যখন আসেন তখন কি আপনার মানে মনে হয় সে প্রাচীন আমলে চলে গেছেন? হ্যাঁ, আসলে জায়গাটা আসলে অনেক প্রাচীন আমলের, তো অনেক সৌন্দর্য এটার মধ্যে, প্রাচীন আমলে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, আসলে অনেক ফিল হয়, জায়গাটা অনেক সুন্দর। আর আচ্ছা, আপনি মানে এখানে কত বছর ধরে আছেন? আমরা এখানে হ্যাঁ? 9 বছর। 9 বছর। সো যেমন আমি নারায়ণগঞ্জে একটা জায়গা আছে পানামনগর, সো ওই জায়গাটা মানে 10 বছর অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে কোনো চেঞ্জ লক্ষ্য করছেন? হ্যাঁ, আগের জায়গাটা আরো সুন্দর ছিল, বাট এখানে আরো অনেক চেঞ্জ হয়েছে, জিনিস অনেক পরিবর্তন করছে। মানে এটা কি এইভাবে মানে কন্টিনিউয়াস এটা বিভিন্ন জায়গা পরিবর্তন করতেছে, এটার মানে যেমন ইট টুট আছে এগুলো হ্যাঁ, পরিবর্তন করতেছে। পরিবর্তন করতেছে। ময়নামতি শালবন বিহার
ময়নামতি শালবন বিহার সম্পর্কে ভালোভাবে জানতে হলে এখানকার জাদুঘরে প্রবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে দুর্ভাগ্যবশত আজ জাদুঘরটি বন্ধ ছিল, তাই আপনাদের ভেতরের অংশ দেখাতে পারলাম না। পুরো বিহার ঘুরে ঘুরে দেখতে গিয়ে লক্ষ্য করলাম এখানকার অনেক পুরানো ইট সময়ের সাথে দুর্বল হয়ে যাওয়ায় সরকার নতুন ইট ব্যবহার করে আগের কাঠামো ঠিক রাখার চেষ্টা করছে। এতে করে জায়গার স্ট্রাকচার আগের মতো থাকলেও হাজার বছর আগের সেই অথেন্টিক ফিলিংসটা অনেকটা হারিয়ে যাচ্ছে। শালবন বিহার ঘুরে আমরা হেঁটে চলে যাচ্ছি কাছেই থাকা বৌদ্ধ মন্দির দেখতে। শালবন বিহারের পাশেই অল্প হাঁটলে পাওয়া যায় এই সুন্দর বৌদ্ধ মন্দির। এখানেও 30 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়েছে। টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পুরো জায়গা ঘুরে আমি সত্যি অবাক হয়েছি, কারণ এখানে বৌদ্ধদের থেকে মুসলিম দর্শনার্থীরাই বেশি। পুরো জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। কুমিল্লায় শুধু এই মন্দির দেখার জন্য হলেও আবার আসা যায়। আমি এখন আছি বৌদ্ধ মন্দিরের সামনে। এখন আপনি বুঝবেন না, আমি ক্যামেরাটা অ্যাঙ্গেলটা শিফট করলে তখন বুঝতে পারবেন। আমি হচ্ছে ল্যাবরেটরি প্রোগ্রাম, ওকে সবাই দেখুন। এরপর আবার 20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম কোটবাড়ি এলাকায়। এখানে একটা ছোট্ট হোটেলে বসে ভাত আর ডিম ভুনা দিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর রওনা দিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। সেখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 200 টাকা বাস টিকিট কেটে আজকের এই ভ্রমণ শেষ করে আবার ফিরে যাচ্ছি। আমি এই ভিডিওতে যে 500 টাকার বাজেট দেখিয়েছি আপনাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারে। ভ্রমণে বের হলে অবশ্যই প্রয়োজনের থেকে একটু বেশি টাকা হাতে রাখা ভালো। আমি যেহেতু খুব টাইট বাজেট নিয়ে এই ট্রিপ করেছি, তাই অনেক জায়গায় আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়েছে। যারা একদিনের ট্যুর দিবেন তাদের জন্য আমার সাজেশন কমপক্ষে 700 টাকা বাজেট রাখবেন, যাতে সেফ থাকা যায়। আর যদি একটু আরাম করে ট্রিপ করতে চান তাহলে 1000 টাকা বাজেট রাখলে ভালো করে খাওয়া দাওয়া করতে পারবেন আর আরও কয়েকটা জায়গা বেশি এক্সপ্লোর করতে পারবেন। বন্ধুরা, আজকের জন্য আমার এই জার্নি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ওয়ান্ডারিং জাহিদ নামটা ভুলবেন না। ফেসবুকে আমাদের পেজ আছে মুসাফির জাহিদ নামে।